বিদেশের এক ভিআইপি নেতার হাই প্রোফাইল মার্ডার, আর সেই মার্ডারের সব প্রমাণ গিয়ে পড়ে আমেরিকার সবচেয়ে স্পেশাল ফোর্সের স্নাইপার ব্র্যান্ডনের গাড়ে। খুদ সিআইএ আর ভাড়াটে খুনিরা যখন হন্যে হয়ে তাকে খুঁজছে, তখন সে বুঝতে পারে তার নিজের এজেন্সির ভেতরে কেউ তাকে ফাঁসিয়েছে। বাঁচার কোনো রাস্তা না পেয়ে সে এমন একজনের কাছে গিয়ে হাজির হয় যাকে পুরো স্নাইপারের দুনিয়ায় গডফাদার বলা হয়, আর সে হলো তার নিজের বাবা। এই লেজেন্ডারি বাপ ছেলের জুটিকে খতম করতে যখন জাপানের সবচেয়ে খতরনাক ইয়াকুজা স্নাইপারকে পাঠানো হয়, তখন শুরু হয় এক রক্তক্ষয়ী মরণ খেলা। তারা কিভাবে নিজেদের নির্দোষ প্রমাণ করে আসল কালপিটকে ধরবে তা জানাতেই হাজির হলাম 2020 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন মুভি স্নাইপার অ্যাসাসিনস এন্ডের এক্সপ্লেনেশন নিয়ে। গল্পের শুরুতেই আমরা টোকিও শহরে ইউকি নামের এক রহস্যময়ী মেয়েকে দেখতে পাই। ইউকি আসলে একজন অত্যন্ত ভয়ঙ্কর গুপ্তঘাতক, আর বর্তমানে সে ডিয়াস নামের এক প্রভাবশালী ব্যক্তিকে খুন করার কন্ট্রাক্ট পেয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে। কিন্তু কিছু অসাধু লোক একেবারেই চায় না যে সে এই চুক্তি সম্পন্ন হোক, আর তাই তারা ইউকিকে এই খুনের দায়িত্ব দিয়েছে। ক্যামেরার দৃশ্য বদলায়, আমরা দেখি ইউকি অত্যন্ত সাবলীলভাবে তার বন্দুক বের করে ডিয়াজের দিকে নিখুঁত নিশানায় স্থির করেছে। ডিয়াজ স্টেজে দাঁড়িয়ে যেই মাত্র তার ভাষণ দেওয়া শুরু করে, ইউকির বন্দুক গর্জে ওঠে। নিমিষের মধ্যেই সে গুলি সোজা গিয়ে আঘাত করে ডিয়াজের শরীরে, আর চোখের পলকে সেখানে তার মৃত্যু হয়। চারদিকে মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক আর হাহাকার পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউই বুঝতে পারে না যে এই মরণঘাতী গুলিটা কোথা থেকে এলো। এই সুযোগে অত্যন্ত সুকৌশলে ইউকি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা ডিটেকটিভ ফ্র্যাঙ্কলিনকে দেখতে পাই। তার কাছে একটি ফোন আসে এবং সে যখন কথা বলছিল, ঠিক তখনই ডিটেকটিভ জুলিয়েট সেখানে উপস্থিত হয়। সে ফ্র্যাঙ্কলিনকে জানায়, আমরা জানতে পেরেছি এই খুনটা কে করেছে। এত দূর থেকে নিখুঁত নিশানা লাগানোর মতো এত বেশি যোগ্যতা কেবল একজন স্নাইপারের আছে, আর তার নাম সার্জেন্ট ব্র্যান্ড ব্র্যাকেট। শুধু তাই নয়, যখন এই হত্যাকাণ্ডটি ঘটে তখন ব্র্যান্ডন ব্র্যাকেটকে নাকি ঠিক ওই এলাকাতেই দেখা গিয়েছিল। এই কথা শোনা মাত্রই ফ্র্যাঙ্কলিন ডিটেকটিভ সারাকে ডেকে কড়া নির্দেশ দেয়, যে কোনো মূল্যে ব্র্যাকেটকে জলদি পাকড়াও করো, যেন সে কোনোভাবেই পালাতে না পারে। অন্যদিকে ব্র্যান্ডন তখন নিজের বাড়িতে বসে খুব শান্তিতে ভিডিও গেম খেলছিল। গত দীর্ঘ 5 বছরের মধ্যে সে একদিনও ছুটি নেয়নি, তাই এই 5 বছরে এটাই তার প্রথম ছুটি। সে মনের আনন্দে তার ভিডিও গেম উপভোগ করছিল। পুলিশ যে তাকে ধরতে আসছে সে বিষয়ে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না। হঠাৎ করেই পুলিশ এসে তার বাড়ির দরজা ভেঙে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে। ব্র্যাকেট হতবাক হয়ে যায়। এখানে আসলে কি হচ্ছে তার কিছুই সে বুঝে উঠতে পারে না। সে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। তারা সরাসরি তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঠিক তখনই সেখানে ইউকে এসে পৌঁছায়। তার আসল পরিকল্পনা ছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে সবার মনে হয় যে ব্র্যাকেট এই খুনটি করে অনুশোচনায় নিজেই সুইসাইড করেছে, আর তাহলে কেসটা চিরতরে বন্ধ হয়ে যেত। এরা জেনে শুনে ব্র্যাকেটকে ফাঁসিয়েছিল, কিন্তু পুলিশ তাদের চেয়েও বেশি চালাক। তারা ইউকির আগে ব্র্যাকেটের কাছে পৌঁছে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাই ইউকিও এবার গোপনে পুলিশের গাড়ির পিছু নিতে শুরু করে। এরপর আমাদের সামনে সিআইএ এর একটি সেফ হাউসের দৃশ্য ভেসে ওঠে। আমরা দেখি ব্র্যাকেটকে সেখানে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ফ্র্যাঙ্কলিন তার কাছে গিয়ে জোর কদমে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। সে কড়া গলায় জিজ্ঞেস করে, বলো তুমি ডিয়াজোকে কেন মারলে, আর কে তোমাকে তাকে মারার নির্দেশ দিয়েছিল? কিন্তু ব্র্যাকেট শান্ত গলায় উত্তর দেয়, আমি তাকে মারিনি। ফ্র্যাঙ্কলিন রেগে গিয়ে বলে, আমাকে বোকা বানানোর চেষ্টা করো। যেখানে খুন হয়েছে সেখানে তোমার ডিএনএ পাওয়া গেছে, তার পাশাপাশি তোমার ট্রাভেল হিস্ট্রিও আমাদের হাতে আছে। এইসব প্রমাণ পরিষ্কারভাবে ইশারা করছে যে তুমি ডিয়াজোকে খুন করেছো। আমি এই ব্যাপারে 100% নিশ্চিত। কিন্তু আমাকে শুধু একটা কথার উত্তর দাও, তোমার বাবা থমাসও কি এই ষড়যন্ত্রে জড়িত? যদি সে জড়িত থাকে তবে এখনই বলে দাও, কারণ আমি যদি তাকে ধরি তবে তার অবস্থা খুব খারাপ করে ছাড়বো। তাদের এই কথোপকথন চলার মাঝখানেই সেখানে রোজেনবার্গ নামের এক ব্যক্তি এসে উপস্থিত হয়, যে হোমল্যান্ড সিকিউরিটি হয়ে কাজ করে। সে ব্র্যাকেটের সাথে কথা বলতে শুরু করে এবং আশ্বাস দিয়ে বলে, দেখো আমি এদের মতো নই, আমি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছাই না। আমি একটু সময় নেব, আর যখনই আমি আসল সত্যটা জানতে পারবো শুধুমাত্র সেই প্রমাণের ভিত্তিতেই তোমার বিচার করব। তবে হ্যাঁ, ততদিন পর্যন্ত তোমাকে বন্দী থাকতে হবে। আর যদি প্রমাণ হয় যে তুমিই খুনি, তবে আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। এই কথা শুনে ব্র্যাকেট অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে,
আমি তোমাকে লিখে দিচ্ছি যে আমি তাকে খুন করিনি। আর যেখানে তুমি পুরো সত্যটা জানতে পারবে সেদিন তুমি চরম আফসোস করবে যে কেন তুমি আমার কথায় বিশ্বাস করনি। এর মধ্যে ফ্র্যাঙ্কলিন সেখানে এসে ব্রেকেটকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বের হয়। এদিকে আমরা এক রাশিয়ান মাফিয়া ডনকে দেখতে পাই, যার কাছে একটি গোপন কল আসে। তাকে নির্দেশ দেওয়া হয় যে ব্রেকেট নামের ওই লোকটিকে চিরতরে শেষ করে দিতে। এর বিনিময়ে সে প্রচুর টাকা দাবি করে এবং অপর পাশে ব্যক্তিটি এত টাকা দিতে রাজি হয়ে যায়। সাথে সাথেই ওই রাশিয়ান মাফিয়া তার পুরো গ্যাং নিয়ে ব্রেকেটকে খুন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রোজেনবার্গ সোজা জুলিয়েটের কাছে পৌঁছায়, কারণ জুলিয়েট ব্রেকেটের বিরুদ্ধে ওই রিপোর্টটি তৈরি করেছিল। জুলিয়েট তাকে খুনের ভিডিওটি দেখায় এবং সব প্রমাণ একে একে ব্যাখ্যা করতে থাকে। এই গুলিটি 1 মাইল দূর থেকে চালানো হয়েছে, আর বর্তমান সময়ে ব্রেকেট ছাড়া পৃথিবীতে এমন কেউ নেই যে এত দূর থেকে এত নিখুঁত নিশানা লাগাতে পারে। সে ব্রেকেটে অসামান্য যোগ্যতার বর্ণনা দেয় এবং জানায় যে খুনের জায়গায় ব্রেকেটের ডিএনএ এবং ট্রাভেল হিস্ট্রি পাওয়া গেছে, যা তার অপরাধ প্রমাণ করে। এসব শুনে রোজেনবার্গ মোটামুটি কনভিন্স হয়ে যায়, কিন্তু সে যখন ডিয়াজের খুনের ভিডিওটি আরও একবার নিখুঁতভাবে খেয়াল করে তখন সেখানে সে আরও একজন লোককে দেখতে পায়। তাকে দেখে রোজেনবার্গ অবাক হয়ে যায় এবং বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই লোকটার সাথে ডিয়াজোর কি সম্পর্ক? এই লোকটি হলো একটি বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক, যার নাম ডোনাল্ড সাউথ, এবং সে খুবই অহংকার প্রকৃতির। ডিয়াজের সাথে সাউথ সেখানে কি করছিল তা ভেবেই রোজেনবার্গের মনে তীব্র সন্দেহের দানা বাঁধতে শুরু করে। এদিকে দৃশ্যপট বদলায়, আমরা সেই রাশিয়ান মাফিয়াদের দেখতে পাই যারা ব্রেকেটকে খুন করার জন্য পুরোপুরি প্রস্তুত। তারা ব্রেকেটকে বহনকারী পুলিশের গাড়িটি দেখতে পায় এবং সেটার পিছু নেয়। ব্রেকেট তার তীক্ষ্ণ বুদ্ধির কারণে খুব দ্রুতই বিপদের আঁচ করতে পারে। সে পুলিশদের সাবধান করে বলে, আমাদের উপর খুব তাড়াতাড়ি হামলা হতে চলেছে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। তারা গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে তাদের সামনে একটি বিশাল ট্রাক এসে রাস্তায় আটকে দাঁড়ায়। এবার পুলিশদেরও ব্রেকেটের কথায় বিশ্বাস হতে শুরু করে। তারা ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়িটি মাঝ রাস্তায় আটকে পড়ে। দুজন ভয়ঙ্কর গ্যাংস্টার গাড়ি থেকে বেরিয়ে আসে এবং বৃষ্টির মতো আন্ধাধুন গুলি চালাতে শুরু করে। দেখতে দেখতে তারা সব পুলিশকে নির্মমভাবে মেরে ফেলে। এই বিশৃঙ্খলার মাঝে ব্রেকেট তার হাতকড়ার চাবিটি পেয়ে যায়। সে দ্রুত হাতকড়া খুলে ফেলে এবং পুলিশের দুটো বন্দুক তুলে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। গ্যাংস্টার দুজন যেমনি তার কাছে আসে, নিমিষের মধ্যে ব্রেকেট গুলি করে তাদের দুজনকে উড়িয়ে দেয়। সে এবার বাকিদের আসার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই বেশ কিছুটা দূরে আমরা ইউকিকে দেখতে পাই। সে স্নাইপার দিয়ে ব্রেকেটের দিকে নিশানা স্থির করে আছে। ব্রেকেট ভাবে যে সে পুলিশের গাড়িটি চালিয়ে পালাবে, কিন্তু সে যেমনি ড্রাইভিং সিটের দিকে এগোতে নেয়, ইউকি তার দিকে গুলি চালায়। ভাগ্যের জোরে ব্রেকেট বেঁচে যায় এবং সে বুঝে ফেলে যে সে একজন স্নাইপারের নিশানা আছে। কাল বিলম্ব না করে সে অত্যন্ত ক্ষিপ্ততার সাথে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ব্রেকেট পালিয়ে যাওয়ার পর ইউকি সেখানে বেঁচে থাকা বাকি রাশিয়ান গ্যাংস্টারদেরও নিজের হাতে খুন করে ফেলে। অন্যদিকে রোজেনবার্গ সোজা সাউথের কাছে পৌঁছায়। সাউথ এক মেয়ের সাথে ডিনার ডেটে এসেছিল। রোজেনবার্গ সেখানে গিয়ে সে মেয়েটিকে তাড়িয়ে দেয় এবং সাউথে ঠিক সামনের চেয়ারে বসে কড়া গলা জিজ্ঞেস করে, তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দাও, যখন ডিয়াজো খুন হয় তখন তুমি ওই স্টেজে কি করছিলে? সাউথ নিজের পক্ষে সাফাই গাইতে শুরু করে, দেখুন, আমার কোম্পানির চরম লোকসানের মুখে পড়েছিল। যদি ওই চুক্তিটা সম্পূর্ণ হতো তবে আমার কোম্পানির অনেক লাভ হতো, আর আমি ওই শহরের অন্যতম ধনী ব্যক্তি, তাই আমিও সেখানে আমন্ত্রণ পেয়েছিলাম। তার মৃত্যুতে আমার কোনো লাভ নেই, উল্টো ক্ষতি। তাই আমার উপর সন্দেহ করা বন্ধ করুন এবং যে আসল খুনি তাকে গিয়ে ধরুন। সাউথের এই কথায় রোজেনবার্গ আপাতত শান্ত হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ডিটেকটিভ সারা দৌড়ে ফ্র্যাঙ্কলিনের কাছে যায় এবং জানায়, রাশিয়ান মাফিয়ারা আমাদের কনভয়ে হামলা করেছে। আমার মনে হয় ব্রেকেটের জীবন চরম বিপদে আছে। কিন্তু ফ্র্যাঙ্কলিন রেগে গিয়ে বলে, না, ব্রেকেট কোনো বিপদে নেই, বরং ব্রেকেটকে সেখান থেকে পালাতে সাহায্য করার জন্য তার বাবা থমাস সেখানে এসেছিল। আর এটা এখন একদম পরিষ্কার যে থমাসও তার ছেলের সাথে এই ষড়যন্ত্রে জড়িত, আর তারা দুজনেই মিলে ডিয়াজোকে মেরেছে। এরপর ফ্র্যাঙ্কলিন তার টিমের কাছে যায় এবং সবাইকে নির্দেশ দেয় ব্রেকেটের পাশাপাশি এখন থমাসকেও হন্য হয়ে খুঁজতে হবে। এর কিছুক্ষণ পরই তারা খবর পায় যে ব্রেকেট যে গাড়িটি নিয়ে পালিয়েছিল সেটি খুঁজে পাওয়া গেছে। আমরা দেখতে পাই ব্রেকেট তখন রাস্তায় আরেকটি গাড়ি চুরি করার জন্য চেষ্টা করছে। ঠিক তখনই দুজন পুলিশ এসে তার উপর বন্দুক তাক করে, কিন্তু ব্রেকেট খুব ভালো করে জানে যে সে যদি এখন গ্রেফতার হয়ে যায় তবে কোনোদিনই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই সে চোখের পলকে ওই দুই পুলিশ অফিসারের উপর পাল্টা আক্রমণ করে এবং তাদেরকে অজ্ঞান করে দেয়। এরপর সে অন্য একটি গাড়িতে গিয়ে ওঠে এবং চালককে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, গাড়ি চালাও, এখান থেকে অনেক দূরে চলো। প্রাণ ভয়ে ওই চালকটি তার নির্দেশ মতো গাড়ি চালাতে থাকে।
এরপর আমাদের সামনে ক্যালিফোর্নিয়ার দৃশ্য ভেসে ওঠে। রোজেনবার্গ ফোন করে জুলিয়েটকে বলে ব্রেকেটের উপর বারবার হামলা হচ্ছে। এটা দেখে আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে ব্রেকেটকে খুন করতে চাইছে। আর পুরো পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু তার বিরুদ্ধে, তাই এখন ব্রেকেট একমাত্র ভরসা শুধু আমি। জুলিয়েটও সায় দিয়ে বলে হ্যাঁ, সবারই এখন এমনটাই মনে হচ্ছে, বিশেষ করে ফ্র্যাঙ্কলিং এর। তখন রোজেনবার্গ বলে আমার মনে হয় তোমাদের ডিপার্টমেন্টের ভেতরে কেউ একজন এদের সাথে হাত মিলিয়েছে, কারণ হামলাকারীরা আগে থেকে জানতো যে তোমরা ব্রেকেটকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে, আর সেই কারণেই তারা মাঝ রাস্তায় সবাইকে ঘিরে ধরতে পেরেছিল। জুলিয়েট তখন একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়, সবাই এখন সাউথকেও সন্দেহ করছে, কারণ খুনের দিন সাউথের সিকিউরিটি গার্ডরা এমন একটি রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢোকার চেষ্টা করেছিল, সেখানে যাওয়ার কোনো অনুমতি তাদের ছিল না, আর ঠিক তখনই অ্যালার্ম বেজে উঠেছিল। এই কথা শুনে রোজেনবার্গ জিজ্ঞাসা করে সাউথের সিকিউরিটি দেখাশোনা কে করে। জুলিয়েট জানায় জস নামের একজন লোক। সে সাথে সাথে জসের ঠিকানাও রোজেনবার্গকে দিয়ে দেয়। রোজেনবার্গ তৎক্ষণাৎ সেখানে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু জসের কাছে যাওয়ার আগে তাকে এখানকার সিকিউরিটি ইনচার্জ ডেভ ফিনিক্সের সাথে দেখা করতে হবে। ফিনিক্সের সাথে সে কথা বলতে শুরু করে। অন্যদিকে ব্রেকেটকে দেখা যায় সে মাঝ রাস্তায় গাড়িটি ছেড়ে দিয়ে একটি বড় ট্রাকে উঠে বসে। সে সোজা সেই জঙ্গলের দিকে যায় যেখানে তার বাবা থমাস থাকে। সে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে স্বয়ং তার বাবা থমাস এসে তার মাথায় বন্দুক তাক করে। কিন্তু একটু পরেই থমাস বুঝতে পারে যে এই অচেনা লোকটি আর কেউ নয়, তার নিজেরই ছেলে। আবারও রোজেনবার্গকে ফিনিক্সের সাথে কথা বলতে দেখা যায়। রোজেনবার্গ জিজ্ঞাসা করে তোমার সিকিউরিটি গার্ডরা সেদিন ওই নিষিদ্ধ এলাকায় কেন ঢুকেছিল? ফিনিক্স খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় যে লোকটা ওই কাজ করেছিল সে অতিরিক্ত মদ খেয়ে নেশায় চুর হয়েছিল। সে নিজেই বুঝতে পারেনি যে সে কোথায় যাচ্ছে। পুরো ব্যাপারটা ভুল করে হয়ে গেছে, আর আমরা এর জন্য ইতিমধ্যে একটি ক্ষমা প্রার্থনার চিঠি পাঠিয়ে দিয়েছি। এই কথাগুলো শোনার পর রোজেনবার্গের সন্দেহ আরও বেড়ে যায়। সে ফিনিক্সের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। সে জুলিয়েটকে কল করে বলে ফিনিক্সের সম্পর্কে যত পারো সমস্ত তথ্য বের করে আমাকে দাও। জুলিয়েট তখন ফিনিক্সের ব্যাকগ্রাউন্ড চেক করতে যায়। তখন সে অবাক হয়ে দেখে যে ফিনিক্সের ব্যাপারে তাদের সিস্টেমে কোনো তথ্যই নেই। ঠিক তখনই সেখানে ফ্র্যাঙ্কলিন চলে আসে। সে বুঝতে পারে যে জুলিয়েট রোজেনবার্গের সাথে কথা বলছে। ফ্র্যাঙ্কলিন তাকে ধমক দিয়ে বলে তুমি তোমার নিজের কাজে মন দাও, আগে ব্যাকেটকে খুঁজে বের করো, তারপর অন্য কারোর সাথে কথা বলো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জুলিয়েট মেসেজ করে রোজেনবার্গকে জানায় ব্রেকেটের উপর যে রাশিয়ানরা হামলা করেছিল তাদের মধ্যে একজন এখনও বেঁচে আছে এবং সে একটি হসপিটালে ভর্তি। সে হসপিটালের লোকেশন রোজেনবার্গকে পাঠিয়ে দেয়। রোজেনবার্গ দ্রুত সে হসপিটালে পৌঁছায়। গার্ড তাকে আটকালে সে নিজের ব্যাজ দেখিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ে। ডক্টর তাকে বাধা দিয়ে বলে কয়েক ঘন্টার মধ্যে ওই রোগীর অপারেশন হবে, তাই আপনাদের এখন তার সাথে কথা বলা একেবারে উচিত নয়। কিন্তু রোজেনবার্গ নাছোড়বান্দা। সে বলে এটা অত্যন্ত জরুরি, এই লোকটা আমাদের মার্ডার কেসে অন্যতম সন্দেহভাজন, আমাকে এখনই তার সাথে কথা বলতে হবে। এই বলে সে জোর করে ভেতরে ঢুকে সে রাশিয়ানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু রাশিয়ান মুখ খুলতে নারাজ। রোজেনবার্গ এবার তার আসল রূপ ধারণ করে। সে নিজের বন্দুক বের করে সোজা সেই রাশিয়ানের ক্ষতের উপর সজোরে চেপে ধরে। ব্যথায় লোকটা চিৎকার করে ওঠে। রাশিয়ান কিছু না বলায় সে যতবার প্রশ্ন করে, রাশিয়ান কিছু না বলায় সে বন্দুক দিয়ে ক্ষতস্থানে আরো জোরে চাপ দিতে থাকে। ভয়াবহ যন্ত্রণায় রাশিয়ান লোক চিৎকার করে ওঠে এবং কিছুক্ষণ পর সে ভেঙে পড়ে। সে বলে যে লোকটা আমাকে কন্ট্রাক্ট দিয়েছিল সে ভয়েস চেঞ্জার অ্যাপস ব্যবহার করে আমার সাথে কথা বলতো, তাই আমার কাছে তার কোনো তথ্য নেই। কিন্তু সে যখনই কথা বলতো আমি খেয়াল করেছি তার ব্যাকগ্রাউন্ডে সব সময় একটি হেলিকপ্টারের আওয়াজ শোনা যেত। এই অমূল্য তথ্যটি পাওয়ার পর রোজেনবার্গ সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ফ্র্যাঙ্কলিন জুলিয়েটকে জানায় যে তারা ব্রেকেটের বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছে। ফ্র্যাঙ্কলিন তার পুরো টিম নিয়ে সেখানে পৌঁছায়। পুরো বাড়ি তছনছ করে খোঁজার পর ফ্র্যাঙ্কলিন সেখানে একটি জন্মদিনের কার্ড খুঁজে পায় যা থমাস তার ছেলের জন্য পাঠিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কার্ডের মধ্যে কিছু কোঅর্ডিনেটস লুকানো ছিল যা মূলত বাবার বাড়ির লোকেশন ছিল। ফ্র্যাঙ্কলিন বাড়ির চারপাশে আরো ভালো করে দেখতে থাকে। হঠাৎ তার চোখে একটি ছবি পড়ে যেখানে ব্রেটেলের পুরো ব্যাটালিয়নকে একসাথে দেখা যাচ্ছে। সে ছবিটির একটি স্ন্যাপ নেয় এবং জুলিয়েটের কাছে পাঠিয়ে দেয়। জুলিয়েটের কাছে পাঠিয়ে বলে আমার এই ছবির সবার সম্পর্কে বিস্তারিত তথ্য চাই। জুলিয়েট যখন সবার তথ্য বের করতে শুরু করে তখন সে চমকে ওঠে। সে দেখতে পায় যে ওই ব্যাটালিয়নের মধ্যে একটি লোক আছে যার নাম ফিনিক্স। হ্যাঁ, এই সেই ফিনিক্স যে সাউথের সিকিউরিটি সিস্টেম দেখাশোনা করে এবং যার সাথে রোজেনবার্গ একটু আগেই দেখা করেছিল। জুলিয়েট আরও একটি ভয়ঙ্কর তথ্য জানায় যে সরকারি রেকর্ড অনুযায়ী ফিনিক্স 2 বছর আগেই মারা গেছে। এই কথা শোনার পর রোজেনবার্গের পুরো সন্দেহ ফিনিক্সের উপর গিয়ে পড়ে। সে কাল বিলম্ব না করে সোজা জসের কাছে গিয়ে তাকে চেপে ধরে।
রোজেনবার্গ ধমক দিয়ে বলে, ফিনিক্সের ব্যাপারে তুমি কি জানো, আর তুমি সেদিন সিকিউরিটি সিস্টেমের সাথে কেন কারচুপি করেছিলে? জশ ভয়ে কাঁপতে কাঁপতে পুরো সত্যিটা বলে দেয়। ফিনিক্স আমাকে এটা করতে বাধ্য করেছিল। আমি যদি সিকিউরিটি সিস্টেমের সাথে কারচুপি না করতাম তবে সে আমার পুরো পরিবারকে শেষ করে দিত। আর আমি এটাও জানি যে এরা খুব তাড়াতাড়ি আরো বড় কোনো ভয়াবহ ঘটনা ঘটাতে চলেছে। এই কথাগুলো শোনার পর রোজেনবার্গ দ্রুত ফিনিক্সের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে আমরা ব্রেকেটকে দেখতে পাই, যে তার বাবার সাথে গভীর জঙ্গলের ওই বাড়িতে আছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। তারা বুঝতে পারে যে ফ্র্যাঙ্কলিন তার বিশাল টিম নিয়ে এখানে পৌঁছে গেছে। থমাস দ্রুত তার ছেলেকে একটি স্নাইপার রাইফেল দেয় এবং পেছনের দরজা দিয়ে তাকে বের করে দিয়ে বলে, তুমি যত দ্রুত পারো অনেক দূরে চলে যাও। এরপর থমাস নিচের হাত তুলে বাড়ির বাইরে বেরিয়ে আসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রোজেনবার্গ ফ্র্যাঙ্কলিনকে কল করে। সে বলে, ফ্র্যাঙ্কলিন, আমার কাছে এখন অকাট্য প্রমাণ আছে। আমি একটু আগে জশের সাথে কথা বলেছি। ডিয়াজের খুনের পেছনে ব্রেকেটের কোনো হাত নেই, বরং সাউথ এই খুনের আসল মাস্টার মাইন্ড। সেই ব্রেকেটকে ফাঁসানোর এই নোংরা ষড়যন্ত্র করেছে। তাই আমি চাই তুমি ব্রেকেটকে এখনই গ্রেফতার করো না। এই সমস্ত প্রমাণ এবং যুক্তির কথা শোনার পর ফ্র্যাঙ্কলিন শান্ত হয়। সে তার সমস্ত পুলিশ সদস্যকে বন্দুক নামিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ঠিক তখনই শুরু হয় আসল তাণ্ডব। আমরা দেখতে পাই ইউকি দূরে কোথাও লুকিয়ে আছে এবং সে এক এক করে ফ্র্যাঙ্কলিনের পুলিশ সদস্যকে গুলি করে মারতে শুরু করে। চারদিকে মুহূর্তের মধ্যে চরম বিশৃঙ্খলা আর আর্তনাদ শুরু হয়ে যায়। ব্রেকেট দূর থেকে গুলির আওয়াজ শুনতে পায়, তাই সে আর না পালিয়ে উল্টো তার বাবার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে থমাসও এই সুযোগে দ্রুত ঘরের ভেতর ঢুকে তার স্নাইপার রাইফেলটি বের করে আনে। ব্রেকেট এবং থমাস দুজনেই তাদের বন্দুক তাক করে সে স্নাইপারে খোঁজ করতে থাকে, যে তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। কিন্তু এখন আর কেউ গুলি চালাচ্ছে না। চারদিকে পিন পতন নীরবতা। ইউকি এবার তার ধুরন্ধর বুদ্ধি খাটায়। সে একটি ডিস্ট্রাকশন তৈরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ব্রেকেট এবং থমাস খুব ভালো করে জানে যে ইউকিকে আজ ধরতেই হবে, কারণ তাকে না ধরলে তারা কখনই নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই তারা দুজনেই আলাদা আলাদা রাস্তা দিয়ে ইউকিকে খুঁজতে শুরু করে। ব্রেকেট খুঁজতে খুঁজতে ইউকির দিকে এগিয়ে যেতে থাকে। ইউকি ব্রেকেটকে দেখে ফেলে এবং গুলি চালানোর প্রস্তুতি নেয়। ঠিক তখনই দূর থেকে থমাস ইউকির বন্দুক লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে ইউকির নিশানা ফসকে যায়। এই সুযোগে ব্রেকেট ইউকির উপর ঝাঁপিয়ে পড়ে। সামনাসামনি লড়াইয়ে আসার পর ব্রেকেট প্রথমবার বুঝতে পারে যে সে এতক্ষণ যাকে খুঁজছিল সে আসলে একজন নারী। এতক্ষণ তার কোনো ধারণাই ছিল না যে এই ভয়ঙ্কর স্নাইপার একজন মেয়ে হতে পারে। দুজনের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। ইউকিকে লড়াই করতে দেখে ব্রেকেট বুঝতে পারে যে সে অত্যন্ত দক্ষ একজন ফাইটার। ইউকি অত্যন্ত ক্ষিপ্ততার সাথে ব্রেকেটের প্রতিটি আক্রমণের জবাব দিতে থাকে। ব্রেকেট নিজেও একজন ট্রেইনড ফাইটার, কিন্তু এই সামনাসামনি লড়াইয়ে ইউকি তার উপর রীতিমতো ভারী পড়ে যায়। ব্রেকেট বারবার তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ইউকি এত সহজে ধরা দেওয়ার পাত্রী নয়। একটা সময় পর ইউকি ব্রেকেটকে মারাত্মকভাবে আহত করতে শুরু করে। ব্রেকেট যতবার আক্রমণ করে ইউকি ততবারই তাকে পাল্টাঘাত করে মাটিতে ফেলে দেয়। অবশেষে ইউকি ব্রেকেটকে জোরে সোরে মাটিতে আছড়ে ফেলে। ব্রেকেট যেমনি মাটিতে পড়ে ইউকি নিজের বন্দুকটা তুলে তার দিকে তাক করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে থমাস এসে ইউকির মাথায় তার স্নাইপার তাক করে। এবার বাধ্য হয়ে ইউকি ধরা দেয়। এদিকে আমরা রোজেনবার্গকে দেখতে পাই, যে ফিনিক্সের বাড়িতে পৌঁছে গেছে। সে অত্যন্ত সন্তর্পণে ফিনিক্সের বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সব জায়গায় তল্লাশি চালাতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সে বেশ কিছু টিকিট খুঁজে পায়, যেগুলো একটি দ্বীপের টিকিট। রোজেনবার্গ বুঝতে পারে যে ফিনিক্স বারবার ওই আইল্যান্ডে যায়, তাই সে আর দেরি না করে সমুদ্রের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে একজন নাবিকের সাথে যোগাযোগ করে বলে, আমাকে এখনই ওই আইল্যান্ডে নিয়ে চলো। নাবিক রাজি হয়ে যায় এবং রোজেনবার্গ সে আইল্যান্ডের দিকে এগোতে থাকে। অন্যদিকে ব্রেকেট ফোন করে ফ্র্যাঙ্কলিনকে জানায়, আমি সে মেয়েটিকে ধরে ফেলেছি যে ডিয়াজকে খুন করেছিল। সে এখন আমার কাছে বন্দী আছে। তোমরা যেখানে বলবে আমি তাকে সেখানে নিয়ে আসব। ফ্র্যাঙ্কলিন তাকে আশ্বস্ত করে বলে, তুমি ওখানেই সাবধানে থাকো, আমাদের ব্যাকআপ টিম এখনই সেখানে পৌঁছাচ্ছে। জুলিয়েট দ্রুত ইউকির চেহারা স্ক্যান করে ফেলে এবং এবার তার কাছে ইউকির সমস্ত ব্যক্তিগত তথ্য চলে আসে। তারা এখন সব সূত্রগুলো এক করতে শুরু করে, যাতে বুঝতে পারে ডিয়াজোর সাথে ইউকির আসল সম্পর্কটা কি। জুলিয়েট যখন ইউকির ট্রাভেল হিস্ট্রি চেক করে তখন সে দেখতে পায় যে ডিয়াজের যখন খুন হয়েছিল তখন ইউকিও ওই একই শহরে উপস্থিত ছিল। এরপর জুলিয়েট একে একে সমস্ত গোপন তথ্য বের করে ফেলে। ফিনিক্স আসলে একেবারে চাইতো না যে এই বিজনেস ডিলটা সম্পূর্ণ হোক, কারণ যদি চুক্তিটা হয়ে যেত তবে ফিনিক্সের সিকিউরিটি কোম্পানি পুরোপুরি বরবাদ হয়ে যেত। আর চুক্তিটা না হওয়ার ফলে ফিনিক্স প্রচুর পরিমাণ বেআইনি টাকা কামানোর সুযোগ পায়। ফিনিক্স ইচ্ছাকৃতভাবে এমন একটা চক্রান্ত করেছিল যাতে একজন আমেরিকান নাগরিককে এই খুনের দায়ে ফাঁসানো যায়।
যাতে ভবিষ্যতেও দুই দেশের মধ্যে আর কোনো দিন ওই চুক্তি না হতে পারে। কিন্তু পুলিশ এখনো একটি জিনিস বুঝতে পারছে না, ফিনিক্স এত মানুষ থাকতে শুধু ব্র্যাকেটকে কেন ফাঁসানোর জন্য বেছে নিল। এর মধ্যে পুলিশের ব্যাকআপ টিম ব্র্যাকেটের কাছে পৌঁছে যায় এবং তারা ইউকিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। তাকে একটি ম্যাক্সিমাম সিকিউরিটি জেলে কড়া পাহারায় বন্দী করা হয়। ব্র্যাকেট তখন ফ্র্যাঙ্কলিনের কাছে আসল সত্যিটা খুলে বলে। সে জানায় ফিনিক্স আমাকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করে, কারণ মিলিটারিতে থাকাকালীন আমি সবসময় তার ভুলগুলো ধরে ফেলতাম। একবার সে একটি নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছিল আর আমি তার বিরুদ্ধে গিয়ে সবার সামনে সাক্ষ্য দিয়েছিলাম। আমার সাক্ষ্যের কারণেই তাকে ব্যাটালিয়ন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই সে এত বছর পর এই জঘন্য খুনের দায়ে ফাঁসিয়েছে। ব্র্যাকেট আরও বলে, আমার মনে হয় ফিনিক্সকে তার গর্ত থেকে বাইরে বের করার একটাই উপায় আছে। ইউকিকে দিয়ে ফিনিক্সকে কল করাতে হবে আর বলতে হবে যে সে আমাকে খুন করে ফেলেছে। এই খবর শুনলে ফিনিক্স নিজের চোখে লাশ দেখার জন্য ইউকিকে তার কাছে ডাকবে। পরিকল্পনা অনুযায়ী ইউকি ফিনিক্সকে কল করে বলে, আমি ব্র্যাকেটকে মেরে ফেলেছি। খবরটা শুনে ফিনিক্স অত্যন্ত খুশি হয় এবং ইউকিকে একটি গোপন ঠিকানা পাঠিয়ে নির্দেশ দেয়, ব্র্যাকেটের লাশটা নিয়ে এখনই আমার কাছে চলে এসো। পুলিশ এবার তাদের চূড়ান্ত ফাঁদ পাতে। তারা সিদ্ধান্ত নেয় যে ইউকি নিজে ব্র্যাকেটকে নিয়ে ফিনিক্সের ডেরায় যাবে আর থমাস তার স্নাইপার নিয়ে দূর থেকে পুরো এলাকার ওপর কড়া নজর রাখবে, কারণ থমাসই হলো এখানকার সবচেয়ে সেরা স্নাইপার। এদিকে আমরা রোজেনবার্গকে দেখতে পাই, সে অবশেষে সে আইল্যান্ডে পৌঁছে গেছে। সে সন্তর্পণে সেখানকার একটি বিলাসবহুল বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে সে একটি ফ্যামিলি ফটো দেখতে পায় এবং অবাক হয়ে খেয়াল করে যে এই ছবিটি আর কারো নয়, স্বয়ং ডোলান সাউথের পরিবার। সে যখন এসব জিনিস দেখছিল, হঠাৎ পেছন থেকে ফিনিক্স এসে তার উপর অতর্কিত হামলা করে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলতে থাকে, কিন্তু অবশেষে ফিনিক্স রোজেনবার্গকে বেধড়ক মেরে অজ্ঞান করে দেয়। রোজেনবার্গকে যখন জ্ঞান ফেরে, সে দেখে যে তাকে একটি চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ঠিক তখনই তার সামনে ডোলান সাউথ এসে দাঁড়ায়। সাউথ এবার তার আসল উদ্দেশ্য পরিষ্কার করে। সে অহংকারী হাসি মুখে বলে, যদি এই চুক্তিটা হয়ে যেত তবে আমার কোম্পানি আরো অনেক বড় হয়ে যেত ঠিকই, কিন্তু বোর্ডের মেম্বাররা আমাকে আর কখনোই কোম্পানির সিইও হিসেবে রাখতো না। আমার নিজের গদি বাঁচানোর জন্য আমাকে এই ডিলটা যে কোনো মূল্যে ক্যান্সেল করতে হতো, আর এই কাজের জন্য আমি ফিনিক্সের সাহায্য নিই। ব্র্যাকেটকে ফাঁসানোর এই পুরো মাস্টার প্ল্যানটা ফিনিক্সেরই ছিল। ঠিক তখনই সেখানে ইউকি এসে পৌঁছায়। ফিনিক্সের দ্বারা এখন সাউথ, ফিনিক্স এবং রোজেনবার্গ সবাই উপস্থিত। ইউকি ব্র্যাকেটকে বন্দি অবস্থায় নিয়ে ঘরের ভেতর ঢোকে, কিন্তু ফিনিক্স যখন দেখে যে ব্র্যাকেট আসলে মরেনি, সে একদম জ্যান্ত তার সামনে দাঁড়িয়ে আছে, তখন সে চমকে ওঠে। ইউকি যখন ফিনিক্সকে বলে, আমি একে মারিনি, কারণ আমি চাইছিলাম এই বেইমানটাকে তুমি নিজের হাতে শেষ করো। কিন্তু ফিনিক্স খুব চালাক। সে মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে ইউকি আসলে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাকে ফাঁদে ফেলেছে। সে কালবিলম্ব না করে নিজের বন্দুক বের করে সোজা ইউকির কাঁধে গুলি চালিয়ে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ব্র্যাকেট ফিনিক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ফিনিক্স অত্যন্ত চতুরতার সাথে ব্র্যাকেট নিজের মানব ঢাল বানিয়ে ফেলে। সে ব্র্যাকেটের মাথায় বন্দুক ঠেকিয়ে চিৎকার করে সবাইকে বলে, আমাকে এখান থেকে পালানোর জন্য এখনই একটি চপার দিতে হবে, আর তার সাথে নগদ $10 মিলিয়ন, না হলে আমি ব্র্যাকেটকে এখানেই শেষ করে দেব। দূরে স্নাইপার দিয়ে দাঁড়িয়ে থাকা থমাসকে ফ্র্যাঙ্কলিন রেডিওতে নির্দেশ দেয়, থমাস এখনই ফিনিক্সকে গুলি করো। কিন্তু থমাস চরম দ্বিধায় পড়ে যায়, কারণ ফিনিক্স ব্র্যাকেটকে ঠিক নিজের সামনে আড়াল করে রেখেছে। সে যদি এখন গুলি চালায় এবং নিশানা একটু এদিক ওদিক হয়, তবে তার নিজের ছেলেরই মৃত্যু হবে। একজন বাবা হিসেবে সে ভয় পেয়ে যায় এবং গুলি চালাতে ইতস্তত করতে থাকে। কিন্তু ব্র্যাকেট খুব ভালো করে জানে যে তার বাবা ঠিকই নিশানা স্থির করে আছে। সে মৃত্যুর পরোয়ানা না করে জোরে চিৎকার করে বলে ওঠে, বাবা, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে, তুমি গুলি চালাও। ছেলের এই কথা শুনে থমাসের বুকে সাহস ফিরে আসে। সে তার জীবনের সবচেয়ে কঠিন নিশানাটি স্থির করে, আর পরক্ষণেই ভুম, এক নিখুঁত নিশানা এবং অবিশ্বাস্য শটে সে ফিনিক্সের ভবলীলা চিরতরে সাঙ্গ করে দেয়। থমাসের এই অভাবনীয় নিশানা দেখে ব্র্যাকেটের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। অবস্থা ব্যাগতিক দেখে ডোনাল্ড সাউথ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আহত অবস্থায় ইউকি তাকে ঝাপটে ধরে ফেলে। এরপর থমাস দৌড়ে তার ছেলে ব্র্যাকেটের কাছে ছুটে আসে। সে হাঁপাতে হাঁপাতে বলে, ছেলে, এটা ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা শট। ব্র্যাকেট হাসি মুখে উত্তর দেয়, বাবা, আমার তোমার উপর সবসময় গর্ব হয়। এরপর বাবা এবং ছেলে দুজনে মিলে সেখান থেকে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা এই সমস্ত ষড়যন্ত্রে আর কোলাহল থেকে অনেক দূরে এক শান্তিতে জীবনে খুঁজে পা বাড়ায়। আর ঠিক এভাবেই এই টান উত্তেজনায় ভরপুর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।